কারো কান্না শুনে চোখ খুলে নেই। সামনে তাকাতেই দেখি আম্মুকে, সাথে বাবা, বড় চাচু সবাই উপস্থিত। চোখ ঠিকমতো খুলে নিয়ে সবাইকে পরখ করি। স্যালিনে ঘুমের ওষুধ মেশানো ছিল, যার ফলস্বরূপ ঘুমিয়ে পড়েছিলাম। আশেপাশে পূর্ব ভাইয়াকে খুঁজতে লাগলো আমার বেহায়া চোখ, কিন্তু তাকে দেখতে পেলাম না। মাঝেই আম্মু বলে ওঠে, তোর কি হয়েছে বলতো? একটার পর একটা বিপদ আসছে, নিজের খেয়াল রাখতে পারিস না? কেন গেলি ছেলেটাকে থাপ্পড় মারতে? বুঝলাম অন্যায় করেছে, কিন্তু নিজের খেয়াল তো আগে। দোলা, তোর বাবা বডিগার্ড দিতে চাইলো, তাও শুনলি না। আম্মুর কথা শেষ হতেই দেখলাম পূর্ব ভাই হাতে কিছু কাগজ নিয়ে ঢুকছেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, বডিগার্ড দেওয়ার দরকার নেই ছোট চাচি, দোলের খেয়াল এখন থেকে আমি রাখবো। পূর্ব ভাইয়ার কথা শুনে আম্মুর মুখে প্রশান্তির রেশ দেখলাম। আমি অসহায়, এই লোকের পিছু কি ছাড়ানো যাবে না? পরিবারের সবাই মোটামুটি বেশ কয়েকটা বকা আর আদর মাখা কথা বলতে থাকলেন। তার মাঝেই পূর্ব ভাইয়া জানান আমার রিলিজের কথা। রিলিজ দিয়েছে হসপিটাল থেকে। বেড থেকে নামতে যাব, তখনই মাথা ঘুরে পড়েছি তিনি। অমনি বলিষ্ঠ দুহাত আমায় আঁকড়ে নেন পরমভাবে। চোখ খুলে সামনে পড়ে পূর্ব ভাইয়ার কঠিন বুক। তিনি চোয়াল শক্ত করে বললেন, কে বলেছিল তোকে একা দাঁড়াতে? বেশি পাকনামি, পাকনি একটা। রুমে উপস্থিত কারো দিকে না দেখে পূর্ব ভাইয়া আমায় এক টানে কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় আমি হতবিহ্বল, নির্বাক চাহনি দিয়ে তাকিয়ে আছি তার দিকে। পূর্ব ভাইয়া সেই চাহনি উপেক্ষা করে বললেন, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি ওকে আমার গাড়িতে নিয়ে আসছি। বড় চাচু, বাবা সবাই এতে সম্মতি জানান। আমার লজ্জা পাচ্ছে, অতিরিক্ত রকম লজ্জা। ইস, আব্বু আম্মুর সামনে কোলে না নিলে হতো না? পূর্ব ভাইয়াকে মনে মনে কঠিন গালি দেব বলে ঠিক করলাম, কিন্তু আমি তো গালিই জানি না। ধুর। গাড়ি চলছে আপন গতিতে, আমি মুখ লুকিয়ে বসে আছি। পূর্ব ভাইয়া আর চোখে আমায় কয়েকবার দেখেছেন, তবে আমি যে রেগে আছি, তা কেন রেগে আছি সে কারণটা একবারও জিজ্ঞেস করলেন না। বদমাইশ লোক একটা, বর জুটবে না একদম বলে দিলাম। কিছু দূর যেতেই গাড়ি থেমে যায়, জ্যাম লেগেছে। এতে বিরক্তিরা যেন আমার ভেতরে আন্দোলন শুরু করেছে। গাড়ির সিটে হেলান দিয়ে মাথায় এলিয়ে দিই, দৃষ্টি বাহিরে বহমান। তখন আমার নজরে আসে একটা আইসক্রিমের দোকান। দোকান বলতে সেটা ফেরি করে বিক্রিত একটা ভ্যান বলা যায়। আইসক্রিম দেখে চোখ চকচক করে উঠল। আমি চট করে তাকাই পূর্ব ভাইয়ের দিকে। তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তাকাতেই খুব স্বাভাবিকভাবে দৃষ্টি অন্য দিকে দেন। আমি আবেগ মাখা কণ্ঠে বলি, পূর্ব ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আমার কথা তার কানে যেতেই তিনি ভ্রু কুঁচকে তাকান আমার দিকে। কড়া কণ্ঠে বললেন, ইম্পসিবল, ভুলে গেছিস তোর কোল্ড অ্যালার্জি আছে? একবার খেলে কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ কিনে দিন না, আমার পার্সটা বাসায়। পূর্ব ভাইয়া কঠিন স্বরে বললেন। নো ওয়ে। বলেই গাড়ি স্টার্ট করেন। সামনে তাকাতে দেখি জ্যাম ছুটে গিয়েছে। কান্না পায় আবার। পূর্ব ভাইয়া একজন নিষ্ঠুর মানুষ, খুব নিষ্ঠুর। খানিক বাদেই আবার গাড়ি থামে। আমি মাথা উঁচু করে গাড়ি থামার কারণ দেখতেই চমকে উঠি। গাড়ি একটা আইসক্রিম পার্লারের সামনে দাঁড় করানো। পূর্ব ভাইয়ের দিকে তাকাতেই তিনি গম্ভীর কণ্ঠে বলেন, ফুটপাতের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। আমি হেসে দিই, লোকটা পাগল। গাড়ি থেকে নামতে যাব, তখনই তিনি অন্য পাশ দিয়ে নেমে এসে আমার পাশে দাঁড়ান। দরজা খুলে দিয়ে ফট করে কোলে তুলে নেয়। ড্যাব ড্যাব করে চেয়ে আছি, পরক্ষণে ফের আমার লজ্জা আঁকড়ে ধরে। তার বুকে মুখ লুকাতেই তিনি ফিসফিস করে বললেন, লজ্জা নারীর ভূষণ, সে কি জানে তার উন্মাদ প্রেমিক তার লজ্জা মিশ্রিত মুখশ্রীতে মাতাল হয়েছে বারংবার, মাতোয়ারা হয়েছে তার প্রতি, সম্মোহিত হয়েছে তার স্নিগ্ধময় প্রেমে। পূর্ব ভাইয়ের কথা কানে আসতেই মাথা তুলি। পরক্ষণে মাথা এলিয়ে দেই, এই ভেবে হয়তো এটাও কোনো উপন্যাসের লাইন ছিল, কিন্তু এভাবে হুটহাট এসব বলার মানে কি? সেই লোমহর্ষক দিনটির পর আজ প্রায় 3 দিন কেটে গিয়েছে। আমি এখন সুস্থ, তাই আজ কলেজে এসেছি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে। ধরণীতে গত 3 দিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আজ আবার সেই উত্তপ্তকর রোদ্দুর হানা দিয়েছে আমাদের মাঝে, পৃথিবীর পৃষ্ঠে। কলেজ মাঠে একটা প্লাস্টিকের পলিথিন জাতীয় কিছু বিছিয়ে বন্ধু মহলের মধ্যমণি হয়ে বসে আছি। সবার তীক্ষ্ণ দৃষ্টি আমাতেই নিবদ্ধ। এমন দৃষ্টি দেখে আমার মন গহীনে বিরক্তি এসে হানা দেয়। ওদের সবার আমার তীক্ষ্ণকরভাবে তাকানোর কারণটা হচ্ছে দ্য ঐতিহাসিক চিরকুট। চিরকুটটা হচ্ছে সেই অদ্ভুত লোকটার দেয়া, যাকে স্বাভাবিক ভাষায় সাইকো বলে সম্বোধন করা যেতে পারে। এটা আগের চিরকুটটা নয়, আজ সকালে প্রেরণ করা হয়েছে।
চিটকুটে লেখা ছিল এইরূপ কিছু: স্নিগ্ধ পরি, আমায় মাফ করো প্রাণসী, মাফ করো আমায়। তোমায় এই অপ্রীতিকর মুহূর্তটা থেকে রক্ষা করতে পারিনি, তবে আল্লাহ সহায় হয়েছেন বলে বেশি কিছু ক্ষতি করতে পারেনি ওই জানোয়ারটা। আমি ওই কুত্তাটাকে কঠিন শাস্তি দিয়েছি স্নিগ্ধ পরি, খুব কঠিন শাস্তি। সে আর কখনো তোমার দিকে হাত বাড়ানোর সাহস করবে না, কারণ তাকে এই পৃথিবীতে আমি বাঁচিয়ে রাখিনি। নিশ্চিন্তে থাকো তুমি, নিজের খেয়াল রেখো, আর কেউ দ্বিতীয়বার তোমায় বাজেভাবে স্পর্শ করার ভুল করবে না কখনোই। এতটুকুই লেখা ছিল চিটকুটে। চিটকুটের সাথে পাঠানো হয়েছিল কিছু ব্ল্যাক রোজ, যা আমার অতি পছন্দের, আর কালো একটা খামে কিছু ছবি। ছবিগুলো দেখে দুবার বমি করে অবস্থা আমার করুণ প্রায়। ছবিতে ছিল আশপির ঘাড় থেকে আলাদা করা মাথা, দু হাতের 6 টুকরো অংশ, শরীরের অংশটা চোখে পড়েনি, হয়তো শরীরটাকে একদম টুকরো টুকরো করে ফেলেছে, তাই তো ছবি দেয়নি। এই ছবিগুলো দেখে আমার ক্ষণেই মনে হয়েছিল লোকটা একটা সাইকো, মারাত্মক সাইকো। সাইক্রেটিস্টটাকে দেখানো হলে নিশ্চিত বলবে এই লোক চরম পাগল, সাইলেন্ট কিলার। ভাবনার গহীন থেকে বেরিয়ে আসি নীরবের কর্কশ কণ্ঠস্বর শুনে। সে বলছে, দোলের বাচ্চা দোলা, তলে তলে প্রেম করস, আর আমারে একবার কইলিও না। কেমন বন্ধু তুই, বেস্ট ফ্রেন্ড রে বললি না? নীরবের কথায় আমার মন নিবৃতে রাগ জমা হয়। ইচ্ছে করছে বেয়াদ্দপটাকে ঠাস করে এক থাপ্পড় লাগে। আমি রেগে গিয়ে বলি, থাপ্পড় খাবি নীরব? এসব কি বলিস উল্টাপাল্টা, হ্যাঁ? চিটকুট দেখে বুঝিসনি কিছু? এই লোককে আমি চিনিই না, আই ডোন্ট নো হিম। আর স্ল্যাং ওয়ার্ড ইউজ করবি না একদম। প্রেম না করলে এমন চিঠি পাঠাইব কে? আর আমি স্ল্যাং ওয়ার্ড ইউজ করে কথা কমু? তোর কি ভাইদা, পদ্মবিষ কি ভয়ঙ্কর মৃত্যু দিছে রে আশফিরে, বাবা গো। এর মাঝে ফোরন কেটে আদ্রাফ বলল, ধুল, তুই কাকে স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে মানা করছিস? কুকুরের লেজ যেমন সোজা হয় না কখনো, তেমনি আমাদের নিরাপুরো স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ হবে না। আদ্রাফের কথায় রেগে ফায়ার নীরব। ব্যাস, আর কি, লেগে গেল ঝগড়া। এতক্ষণ নীরব দর্শক হয়ে থাকা অরিন ও ওদের মাঝে ফোরন কেটে কথা বলে ঝগড়াতে নিযুক্ত হলো। আমার ইচ্ছে করছে নিজের মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিই কয়টা। লাইক সিরিয়াসলি, এদের কাছে নিয়ে এসেছিলাম চিটকুট যাতে আমি একটু সলিউশন পাই, বাট এই তিনজন মানবো মানে আমায় পাত্তা দিল না। আমার মনে খটকা জমেছে, খটকা লাগছে এই তিনজনের বিহেভিয়ারে। কারণ এতটা সিরিয়াস কথায় ওরা কখনো হেলাফেলা করতো না বা করেনি। স্কুলে ক্লাস 8-এ পড়াকালীন এক ছেলে এসে আমার লাভ লেটার দিয়েছিল, আমি সাথে সাথে তার প্রেমপত্র তাকে ফিরিয়ে দিয়ে অগ্রাহ্য করি। এতে রেগে যায় ছেলেটি, শাসিয়ে বলে আমায় দেখে নেবে। আর তখনই নীরব আর আদ্রাফ কোথা থেকে উড়ে এসে ধূপ ধাপ মাইক শুরু করে, ছেলেটাকে গণ ধোলাই দেয় এক প্রকার। কিন্তু আজ যখন আমি এতটা সিরিয়াস কথা বললাম, এতে তাদের কোনো মাথা ব্যথাই নেই। ওয়াই ম্যান? ঝগড়ার মধ্যমণি নীরব হঠাৎ ঝগড়া থামে বিস্ময়কর দৃষ্টি ফেলে আমার পেছনে, চিন্তিত কণ্ঠে বলল, দোলা, তোর একটা কাজিন আছে না, ওই যে মোস্ট হ্যান্ডসাম বান্দা, কানাডা, যার নিজস্ব কোম্পানি আছে, তার নাম যেন কি? নীরবের বিবরণ শুনে আমার একজনেরই নাম মাথায় আসে, তা হচ্ছেন পূর্ব ভাই। আমি ঠোঁট যুগল প্রসারিত করে বলি, পূর্ব ভাইয়ের কথা বলছিস? হ হ। উপরে নিচে মাথা নাড়িয়ে উত্তর দেয় নীরব। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ সে তোর পিছে পিছে, তো দেখো পিছে। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পিছে তাকাই। নীরবের কথাই সঠিক, পূর্ব ভাইয়া দাঁড়িয়ে আছেন তার কালো রঙের গাড়িটার সাথে মিশে প্রায়। তার চোখ মুখে বিরক্ত আর অস্বস্তির আভাস। এই আভাসের কারণ খুঁজে চারপাশে তাকাতেই লক্ষ্য করি কয়েক জোড়া হা করে তাকিয়ে থাকা মুখশ্রী। কলেজের সব মেয়েরা হা করে তাকিয়ে আছে পূর্ব ভাইয়ার দিকে। কেউ কেউ তো যেন চোখ দিয়েই গিলে খাওয়া শুরু করেছে। হাসি প্রায় প্রচুর। পূর্ব ভাইয়ের বর্তমান ফেসটা দেখার মতো। এবার আমার পূর্ণ দৃষ্টি যায় তার দিকে, ঠিকভাবে পরখ করে দেখি তাকে। সাথে সাথে যেন থমকে যায় দৃষ্টি। সাদা শার্ট, কালো কুচকুচে রঙের ড্যানিম প্যান্ট, আহা কি সৌন্দর্য! ইস, লোকটা এতটা সুন্দর কেন? আমরা চারজন বসে থেকে উঠে দাঁড়াই। 2 কদম সামনে এগোতেই পূর্ব ভাইয়াকে দেখলাম বুকের ওপরে বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন। ধূপধাপ পা ফেলে একদম আমার পাশে এসে দাঁড়ান। সাথে সাথে মাতাল করা এক ঘ্রাণ নাকে এসে পাড়ি খায়। এটা পূর্ব ভাইয়ার শরীর থেকে আসছে স্মেলটা। পূর্ব ভাইয়া পাশে এসে দাঁড়াতেই নীরব গম গম সুরে বলল, বস, আমি আপনার অনেক বড় ফ্যান।
ছেলে হয়েও আমি আপনার প্রতি চরম ক্রাশিত আমি। নীরবের কথায় হাসে পূর্ব ভাইয়া। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ড যেন স্পন্দন করা বন্ধ করে দেয়। পূর্ব ভাইয়া যতটা সুন্দর তার থেকেও মারাত্মক সুন্দর তার হাসি, ঘায়েল করা হাসি দেয়। তিনি হেসে উত্তর দিল, ক্রাশের ব্যাপারটা বুঝলাম, বাট ফ্যান কি কারণে? বস, এত অল্প বয়সে এত বড় একটা কোম্পানি বানাই ফেললেন, তাও কানাডার মতো দেশে। তাই আমি আপনার ফ্যান বস। পূর্ব ভাইয়া হাসি বন্ধ করেন, ফের বললেন, বস বস করছো কেন? তুমি কি আমার এমপ্লয়ি নাকি? ভাই বলে ডাকো। আচ্ছা, সরি, ভাই বলবো। দ্যাটস গুড। তা পড়াশোনার কি খবর তোমাদের? পূর্ব ভাইয়া আদ্রাফ আর নীরবের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি ওদের কথা কানে না নিয়ে চোখের পলক না ফেলে তাকিয়ে আছি পূর্ব ভাইয়ের দিকে। প্যান্টের পকেটে হাত গুজে অন্য হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন। ঠোঁটে তার মন করা এক টুকরো হাসি। ইস, লোকটার স্টাইল আমার প্রতি মুহূর্তে নেশে ফেলে। মনে জাগায় অন্যরকম অনুভূতি, যে অনুভূতি ব্যাখ্যা করলে কষ্ট বুক চিরে বেরিয়ে আসে। পূর্ব ভাইয়ার হঠাৎ দৃষ্টি আমার উপর পড়ে। তিনি নীরবদের উদ্দেশ্য করে বলে, আমি দোলকে হসপিটালে নিয়ে যেতে এসেছি। আজকে ওর ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। এতে নীরব ম্লান হেসে বললেন, জি ভাই, অবশ্যই। দোলাকে নিয়ে যান, আমাদের তো এখন ক্লাস হয় না, আজ শুধু অ্যাডমিট কার্ড নিতে কলেজে আসা। পূর্ব ভাইয়া সবাইকে বিদায় জানিয়ে আমায় ইশারা করে সামনে এগিয়ে যেতে। আমি মাথা নাড়িয়ে সামনে আগেই। পার্কিং লটে আসতেই নজর পড়ে তার কালো গাড়িটা। সেদিকে এগিয়ে যেতেই গাড়ির দরজা খুলতে নিলে পূর্ব ভাইয়া চট জলদি আমার পাশে এসে দাঁড়িয়ে দরজা খুলে দেন। আমি তার দিকে একবার তাকিয়ে কোনো কথা ছাড়াই ভিড় বসে পড়ি। পূর্ব ভাইয়া ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়েন। চোখে মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে। তিনি আমায় বললেন, তোর কলেজের মেয়েগুলো এমন কেন? পুরো চোখ দিয়ে গিলে খাচ্ছিল। ডিসগাস্টিং। ভাইয়ার কথায় হাসি পায়। ফিক করে হেসে দিতেই তিনি ঘাড় ঘুরিয়ে চট জ্বলতে আমার দিকে তাকান। তার দৃষ্টি অন্যরকম, চাহনিতে আলাদা কিছু প্রকাশ পাচ্ছে। হুট করে তিনি তার মাথা আমার মুখের দিকে এগিয়ে আনেন। ভরকে গিয়ে পিছনে যেতেই তিনি তার দু হাত দিয়ে আমার বাহু আঁকড়ে ধরেন। এক হাত গলার পেছনটায় দিয়ে টেনে তার সন্নিকটে নিয়ে যান। আকস্মিক কাণ্ডে আমি হতবিহ্বল। কিছু বলার ভাষাই পাচ্ছে না। শব্দভাণ্ডারের শব্দগুচ্ছ লোপ পেয়েছে যেন। পূর্ব ভাইয়া তার মাথা নিচু করে গলায় একটা কামড় বসান। চেঁচিয়ে চোখ মুখ কুচকিনি। দুহাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে গলার কামড় দেওয়া জায়গাটায় চেপে ধরি। দাগ বসে গেছে। হাত দিয়ে স্পর্শ করেই টের পাচ্ছি। পূর্ব ভাইয়ার দিকে তাকাতেই দেখি তিনি বাঁকা হাসছেন। আমি আমার ভয়গুলো মন কঠোর থেকে তাড়িয়ে দিয়ে কণ্ঠস্বরে রাগীভাবে এনে বলি, কামড় দিলেন কেন পূর্ব ভাইয়া? পূর্ব ভাইয়া সিটে মাথা এলিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেন, তুই এসেছিস কেন? তার কারণে? মানে কি, এর জন্য কামড় দেওয়া লাগবে? তুই আমার সামনে হাসবি না। আমার সামনে তো দূরে, কারো সামনেই হাসবি না। গট ইট? হতবিহ্বল আমি। এই লোক পাগল হয়ে গেছে নিশ্চিত। পূর্ব ভাইয়া তৎক্ষণাৎ বিড়বিড় করে বললেন, তার হাসিতে আছে এক অন্যরকম নেশা, যেই নেশাতে আমি হয়েছি তার প্রতি মাতাল। উন্মাদনায় প্রকাশ করেছি তাকে আমি ভালোবাসি। বিড়বিড় করে বললেও পুরো কথাগুলো আমার কানে এসেছে। যার ভয়টা আমি মন নিভৃতে এতদিন পাচ্ছিলাম, তা যেন বাস্তবে রূপান্তর হচ্ছে। ভয় লাগছে খুব। আমার কারণে আপুর ভালোবাসা যেন বিলীন না হোক। বোনের ভালোবাসা বোন হয়ে কিভাবে কেড়ে নি। গধূলি বেলা ছাদে এসে নিস্তব্ধ দৃষ্টি দিয়ে আকাশ পানে চেয়ে আছি। মনটা আজ বিষাদে ছায়া। কিছু সময় আগে মেঝো চাচি খুশিতে গদগদ হয়ে বললেন, অরা আপু দেশে আসছে। অরা আপু অরিনের বড় বোন, মেঝো চাচার বড় মেয়ে। খবরটা শোনা মাত্র খুশি হওয়ার সাথে সাথে মনটা অজান্তে বিষাদময় কাটায় ছেয়ে যায়। পূর্ব ভাইয়ের জন্য আমার মনের চিলেকোঠে যে অনুভূতিগুলো জন্মেছিল, তা আস্তে আস্তে দমন হয়ে আসছে। দমন করা প্রয়োজন। অরাবও বেশ আগে থেকেই পূর্ব ভাইয়াকে পছন্দ করে, মাত্রাতিরিক্ত পছন্দ, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তর হয়েছে তার। মায়ের পর আমার মাথা রাখার জায়গা হচ্ছে অরা আপুর কোল। অয়নের থেকেও সবচেয়ে বেশি স্নেহ সে আমায় করেছে। আমি কিভাবে তার ভালোবাসা কেড়ে নিই? কথাগুলো মনে আওড়াতেই চোখের কার্নিশ পেয়ে দুঃখের অশ্রুগুলো ঝরে পড়ার আকুল মিনতি জানায়। তবে সেই অনুমতিটা গ্রাহ্য করি না। আমায় দুর্বল হলে চলবে না। কিন্তু পূর্ব ভাইয়া, কয়েক মাসের ব্যবহারে আমি নিশ্চিত হয়ে গেছি তিনি আমায় পছন্দ করেন। কিন্তু তিনি কি আমি বাদে ওর আপুকে মেনে নেবেন?
পূর্ব ভাইয়ার রুমের সামনে এসে ঘুরঘুর করছি। আজ তার কাছে আমায় পড়তে হবে, কড়া আদেশ তার, এবং বাবাও একই আর নির্দেশ দিয়েছেন। দুজনের মধ্যে কারো নির্দেশই ফেলার অধিকার আমার জন্মেনি এখনো। রুমের ভেতরে যাব কি না তা নিয়ে দোটানায় পড়ে গিয়েছি। সেদিন ভুলবশত অনুমতি না নিয়ে রুমে গিয়ে মাথাটা ফেটে গেল। আজ না আবার কি হয়। ভাবনার মাঝে গম্ভীর কণ্ঠস্বর কানে এসে বাড়ি খায়। পূর্ব ভাইয়া বলছেন, বাইরে পায়চারি করে টাইম ওয়েস্ট না করে রুমে আয় দোল। হুশ করে একটা ছোট শ্বাস ছেড়ে রুমের ভেতরে পা বাড়ে। ভেতরে যেতেই লক্ষ্য হয় পূর্ব ভাইয়ার স্নিগ্ধ মুখশ্রী। তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একগুচ্ছ চুল কপালের কাছে এসে জড়ো হয়ে আছে। শাওয়ার নিয়েছেন? যাক, আজ তিনি ড্রেস পরিহিত। টাওয়াল দিয়ে তিনি মাথা মুছতে নিবে তখনই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান তিনি। ইশারা করে ডেকে বলে তার কাছে যেতে। আমি কিছুটা অবাক হয়ে বলি, কেন? ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, আসতে বলেছি, আয় ফাস্ট। আমি হাতে বইগুলো টি টেবিলে রেখে তার দিকে এগিয়ে যাই। বুকে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। ধুক ধুক আওয়াজ হচ্ছে। পূর্ব ভাইয়ের কাছে যেতেই তিনি চট করে তার হাতে থাকা শুভ্র রঙের টাওয়ালটা আমার হাতে দেন। অতঃপর তিনি বেডে বসে আমার কোমর চেপে ধরে তার কাছে টেনে নিয়ে আসেন। হতভম্ব হয়ে যাই আসন্ন কাণ্ডে। পূর্ব ভাইয়া পিচল কণ্ঠে বললেন, মাথা মুছে দে। আমি কাপাটে ঠোঁট যুগলে প্রশ্ন করি, আমি কেন? আপনি নিজে মুছুন। পূর্ব ভাইয়া আমার কথায় আরো শক্ত করে কোমর চেপে ধরে। শক্ত কণ্ঠে বললেন, যা বলেছি সেটা কর। আমি আর কথা বাড়ালাম না, কারণ এই লোক সোনার মানুষ না। তিনি যা বলেন তাই করিয়ে ছাড়েন, জেদি লোক। কাপা হাতে আলতো করে টাওয়াল মুছড়ে ধরে তার মাথা মুছে দিই। অতপর চট জলদি তার দুহাত আমার কোমর থেকে সরিয়ে 2 ফিট দূরে সরে যায়। নিম্ন কণ্ঠে বলি, হয়ে গিয়েছে পূর্ব ভাই। পূর্ব ভাইয়ার টাওয়াল আর নিজের মোবাইলটা হাতে নিয়ে বাঁকা হাসেন। সেই হাসি দেখে চট করে চোখ বন্ধ করে নিই, না হলে আমার বেহায়া দৃষ্টি সেদিকেই আটকে থাকবে। ফিজিক্স ফার্স্ট পেপার বইটা বের কর, আমি একটা কল করে আসছি। বেলকনিতে যেতে যেতে বললেন তিনি। আমি মাথা নাড়িয়ে সোফায় গিয়ে বসে পড়ি। বড় করে দুটো শ্বাস টেনেই নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালাই। ফিজিক্স বইটা খুলতেই হুট করে আমার নজর নিবদ্ধ হয় সামনে থাকা কাগজগুলোর প্রতি। যে কাগজগুলো ল্যাপটপের নিচে স্থান পেয়েছে। অর্ধ কাগজ পেরিয়ে আছে। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কোনো একজন মেয়ের মুখশ্রী স্কেচ করা। পূর্ব ভাইয়ের স্কেচ করা মেয়েটাকে তা দেখার জন্য ছটফট হয় আমার মন। একবার বেলকনির দিকে তাকিয়ে কাগজগুলো ল্যাপটপের নিচ থেকে বের করি। স্কেচ করা মেয়েটার চেহারা দেখতেই আমার চোখ ছানা বড়া, কারণ এটা আমার ছবি, আমার হাস্য উজ্জ্বল ছবি। সকালে গাড়িতে বসে হেসেছিলাম একদম সেই মুহূর্তটা স্কেচ করা, কারণ আশেপাশে গাড়ির সিট, গাড়ির কাচ, সিট বেল্ট দৃশ্যমান। স্কেচটা খুব নিখুঁতভাবে করা, বোঝার কায়দা নেই এটা স্কেচ। যে কেউ দেখলে বলবে এটা ছবি তোলা, তবে সাদা কালো আর পেন্সিলের দাগটার কারণে তা স্কেচ বোঝা যাচ্ছে। পূর্ব ভাইয়া আমায় স্কেচ করেছেন, মানে আমার ধারণা সম্পূর্ণ সঠিক। তিনি আমায়... আর কিছু ভাবার সময় হলো না। পূর্ব ভাইয়া এসেছেন। কাগজগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিই। মনে নিভৃতে শিহরণ বইছে এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতি বাস্তবে রূপান্তর করা খুবই কঠিন। ডাইনিং টেবিলে বসে হাত নড়াচড়া করছি। গলা দিয়ে খাবার নিচে যাচ্ছে না একদমই। ক্ষণে ক্ষণে কাউকে হারিয়ে ফেলা ভয়টা ঝাপটে ধরছে। কিন্তু কেন? আমার ঠিক পাশেই বসা পূর্ব ভাইয়া নিঃশব্দে খাচ্ছেন। তার খাওয়ার স্টাইলটা অন্যরকম। তার পার্সোনালিটি এতটাই আলাদা আর পারফেক্ট। কিভাবে? হাও? খাওয়ার মাঝে বড় চাচা হঠাৎ বললেন, পূর্ব, তোমার আর কয়দিন ছুটি আছে? পূর্ব ভাইয়া খাওয়া বন্ধ করে মাথা উঁচু করেন। স্বাভাবিক ভঙ্গিতে বললেন, 3 মাসের ছুটিতে এসেছিলাম বাবা, অলরেডি 1 মাস চলে গিয়েছে, আর 2 মাস আছি। ও, আমার কিছু বলার ছিল পূর্ব। হ্যাঁ বাবা বলো। বড় চাচা গলা ছেড়ে শটান হয়ে বসেন। একবার চাচির দিকে তাকিয়ে ইশারা করেন কিছু, যা আমার বোধগম্য হয় না। চাচি ইশারা করে হ্যাঁ বলেন। বড় চাচু বললেন, তা বাবা, 29-এ তো পা দিলি, এবার বিয়েটা করে ফেলো। আমরা মেয়ে দেখেছি, যদি তো... বড় চাচুকে মাঝপথে থামিয়ে দেন পূর্ব ভাইয়া। সবার আপাতত খাওয়া বন্ধ। উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে আছে পূর্ব ভাইয়ার দিকে। পূর্ব ভাইয়া বললেন,
আমার এখন বিয়ে করার মুড নেই বাবা, সো মেয়ে দেখা দেখি বাদ দাও। এনিওয়ে, মেয়ে তোমাদের দেখার দরকার নেই, আমি আমার পছন্দ অনুসারে বিয়ে করব। বড় চাচু বিস্ময় নিয়ে বললেন, বিয়ে করতে আবার মুড অফ কিসের পূর্ব? বিয়ে করতে আবার মুড থাকা লাগে নাকি? অফকোর্স লাগে বাবা, না হলে বিয়ে প্রপারলি এনজয় করা যায় না। জীবনে তো বিয়ে একবারই করছি, এনজয় না করতে পারলে তো লাইফই বৃথা। কেসে উঠলেন বড় চাচু। ডাইনিং টেবিলে সবাই হব্দ বিহবল হয়ে তাকিয়ে আছে পূর্ব ভাইয়ের দিকে। তার ব্যবহারটা ঠিক হজম হচ্ছে না কারো। এটা কি সেই গম্ভীর পূর্ব ভাই? বড় চাচি ছলছল দৃষ্টি নিয়ে বললেন, বাবা তুই ঠিক আছিস? আজ এত ফ্রিলি কথা বলছিস। এভাবে বলছো কেন মা? আমি তো আগে এমনই ছিলাম, জাস্ট মাঝখানে একটা ঝড় এসে আমায় এলোমেলো করে দিল, উন্মাদ করে দিয়ে নিজে বিন্দাস জীবন কাটাচ্ছি। তাহলে আমার এভাবে দেবদাস হয়ে চলার মানে আছে? আমার আগের রূপটাই শ্রেয়। সবাই ফ্যালফেল নয়নে চেয়ে আছে। পূর্ব ভাইয়া আগে এমন ছিলেন না, তবে যেদিন থেকে আবরার মেনশনে প্রথমে পা দেন তার কিছুদিন পরই কেমন গম্ভীর আর ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে যান। এটা আমি চাচির থেকে শুনেছি, কারণ পূর্ব ভাইয়াকে আমি আগে চিনতাম না। তার সাথে দেখাই হয়েছে আমার তার যখন 21 বছর ছিল। দিনটা এখন আমার মনে গেঁথে আছে। পূর্ব ভাইয়ের সাথে প্রথম দেখার মুহূর্তটা ভোলা যাবে না সহজে, ভুলতে দিবে না অসহনীয় অতীতকাল আমায়। পূর্ব ভাইয়া হঠাৎ পূর্ব ভাইয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, আম্মু, তুমি পূরবের পাশে দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমার ছেলে না? আমার পাশে দাঁড়ালে নিউটনের সূত্র কি ভুল প্রমাণিত হবে? পূর্ব ভাইয়ের কথায় বড় চাচি কাদা অবস্থায় হেসে দেন। পূর্ব ভাইয়ের পাশে দাঁড়িয়ে মাথায় আলতো করে একটা থাপ্পড় মেরে বললেন, যা ফাজিল, এসব কি কথা? পূর্ব ভাইয়া ছলছল দৃষ্টি নিয়ে বললেন, পূর্ব ভাইয়ের পাশে দাঁড়িয়ে মুখে ভাত পুড়ে দেন। আমি এসব না দেখে পা ডুবাই অতীতে, সেই মধুর স্মৃতি মাখা অতীত, যে অতীতে আমার পূর্ব ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছিল। আবরার মেনশন আজ খুশিতে গম গম, চারিদিকে যেন আজ খুশির আলো চিকচিক করছে। এই খুশির কারণটা হচ্ছে আজ বড় চাচার ছোট ছেলে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। খুশির যেন অন্ত নেই কারো। বড় চাচার ছোট ছেলে এতদিন কানাডাতে ছিলেন, বাংলাদেশে আসেননি, কারণ তার মতে বাংলাদেশে আসলে সে তার ক্যারিয়ারে উন্নতি করতে পারবে না। এই কথাটা শুনে রাগে আমার গা জ্বলে উঠেছিল। আমার দেশে জন্মে আমার দেশকে অপমান! যদিও তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, কানাডাতেই তার জন্ম। আজ দেশে ফিরছেন চাচাদের অনুরোধে, তাও ক্ষণিকের জন্য। তবে তাতে আমার কি? আমি তো মনে প্রাণে চাই এই লোক দেশে না আসুক। সকাল হতেই আবরার ফ্যামিলির সবাই উঠে পড়ে লেগেছে আবরার মেনশনকে সাজাতে। রং বেরঙের ফেরি লাইট দিয়ে গার্ডেন ভরে ফেলেছে, যা আমার কাছে বিরক্তিকর। মেঝো চাচি প্রায় 4 বারের মতন সার্ভেন্ট দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে মুছিয়েছেন। পূর্ব ভাইয়ার নাকি অপরিচ্ছন্ন কিচ্ছু পছন্দ না, তিনি সবকিছু নিট অ্যান্ড ক্লিন চান। সেটা বড় চাচার ছোট ছেলের নাম পূর্ব, পুরো নাম ফায়াজ আবরার পূর্ব। আমাদের বাসার সব ছেলেদেরই নামের শেষে বা মাঝখানে আবরার শব্দটা থাকে, এটা আমাদের বংশ পরিচয়। বাবার চাচুরা বেস্ট ফ্রেন্ড হলেও তাদের বাবারাও ছিলেন বেস্ট ফ্রেন্ড, মানে আমার দাদা। তাই তারা একসাথে ঠিক করেছে আমাদের বংশের প্রতীক হবে আবরার। সেই থেকেই যেই ছেলে এই পরিবারে জন্মগ্রহণ করেন তাদের আবরার উপাধিটা দেয়া হয়। সবাই আমাদের বাড়িটাকে আবরার মেনশন হিসেবেই চেনেন। পুরো এলাকায় আমাদের বাড়িটা রাজপ্রাসাদের মতো, সবে দাদুর দিয়ে তৈরি করা। ছুটির দিনে প্রায়শই এই বাড়ি দেখতে আসে অনেকে। আগে দেখা অনুমতি দেয়া হলেও আমরা মেয়েরা যখন বড় হয়েছি তখন থেকে আর বাড়িটা দেখার অনুমতি দেয়া হয় না, যার ফলস্বরূপ সবাই বাহির থেকে এক নজর দেখে চলে যান। সকাল থেকে বেডে মটকা মেরে শুয়ে আছি। 2-1 বার ব্যালকনিতে গিয়ে নিচে উকি দিয়েছিলাম, কিন্তু একই দৃশ্য নজরে পড়েছে, যার কারণে ধূপ ধাপ এসে বেডে ঠাস করে শুয়ে পড়েছি। পূর্ব ভাইয়াকে এখন আমার সতীন সতীন লাগছে। ওপস, শতান হবে, মেল ভার্সন তো। আলসিমি আর রাগটা ঝেড়ে নিচে আসি। ফ্রেশ হয়ে টি শার্ট আর প্লাজো বদলে নর্মাল কুর্তি জিন্স পরে নেমেছি। নিচে নামতে পুরো বাড়িটাকে দেখলাম একদম পরিষ্কার। যদিও সবসময় এমনই থাকে, তবে আজকে আলাদা কিছু আছে, যার কারণে বাড়িটা চকচক করছে। ড্রয়িং রুমে দৃষ্টি দিয়ে দেখি অরিনের সোফায় পা তুলে বসে নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। কিছু না ভেবে সেদিকে পা বাড়ে।
অরিনের পাশে ধূপ করে বসে ওর হাতে একটা চিঠি দিই। মেয়ে একদম টিভিতে ডুবে আছে। আমার চিমটিতে অরিন ব্যথায় নাক মুখ কুচকে কটমট দৃষ্টি দেয়, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, কি সমস্যা, চিমটি দিলি কেন? এমনি তোর হুঁশ ফেরাতে। এভাবে তাকিয়ে আছিস যেন চিনচেন তোর সামনে বসা। অরিন ভ্রু বাঁকিয়ে আবার টিভিতে মনোযোগ দেয়। মাঝে মধ্যে এক চামচ নুডলস মুখে পুরে দিচ্ছে। আমি গলা চেটে জিজ্ঞেস করি, অরি শোন। অরিন টিভির দিকে তাকিয়ে বলল, বল, শুনতেছি। পূর্ব ভাইয়া কখন আসবে? আমার কথা শুনে অরিন কেশে দেয়। আমার দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে বলল, সিরিয়াসলি তুই পূর্ব ভাইয়ের কথা আজ করতেছস? বাপরে, যেই তুই পূর্ব ভাইয়ের কথা শুনলে নাক মুখ সিটকে নিস, আবার তার কথা জিজ্ঞেস করস? দাদি ঠিকই বলছে তাহলে। পূর্ব ভাইয়া অসম্ভব কিছু, যার উপর বেশিক্ষণ রাগ বা বিরক্তি নিয়ে থাকা যায় না। বাট তুই এত তাড়াতাড়ি ভাইয়ার ফ্যান হয়ে যাবি তা আমি আশাই করি নাই রে দোলা। অরিনের কথা শুনে ঠাস করে ওর পিঠে একটা থাপ্পড় দিই। ও পুনরায় ব্যথায় চোখ মুখ খিচে নেয়। আমি তেতে বলি, লাইক সিরিয়াসলি পূর্ব ভাইয়ের ফ্যান হব, তাও আমি? সে কি কোনো সেলিব্রিটি নাকি? হাহ। অরিন পিঠ টলতে টলতে বলল, সেলিব্রিটি তো, জানোস না? কানাডার রাজধানী ক্যালগারিতে সবাই ভাইয়াকে চেনে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হিসাবে। ভার্সিটিতে ভাইয়ার প্রচুর নাম ডাক, কারণ সে সবসময় ফার্স্ট। ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টে এক্সাম দিয়ে স্বর্ণপদক পাইছে। টরন্টোতেও ভাইয়াকে সবাই পূর্ব ভাইকে হিরো মানে, ইউনো। ভাইয়ার এমন কোনো মেধা নেই যা তার কাছে নেই। আমি মাই গড, এদিকে সত্যিই সেলিব্রিটি। টরন্টো আর ক্যালগারির মতো দেশে তাকে সবে এতটা মানে। আমি নিজেকে সামনে বলি, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। বইন, তুই একটা এলিয়েন। এনিওয়ে, দেখিস পূর্ব ভাইয়াকে দেখে আবার প্রেমে পড়িস না। শুনছি ভাইয়া নাকি প্রচুর হ্যান্ডসাম দেখতে, পুরাই হিরো। আহা। আমার বিরক্ত লাগছে অরিনের কথায়। সবাই শুধু পূর্ব অপূর্ব কেন করছে? উফ, বিরক্তিকর। জেলাসি ফিল হচ্ছে। যদিও জেলাসি ফিল করার মানে হয় না, কারণ বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাদের আত্মা আমি, অ্যাজ মাম্মা সেই। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। ছাদে দাঁড়িয়ে সৌন্দর্য দেখছি, এটা আমার অভ্যেস। রুমে আসতেই নজরে পড়লো বেডে পড়ে থাকা কালো গাউনটার দিকে। ভ্রু কুচকে আসলো আমার। এই ড্রেসটা আমার রুমে কেন? কে রাখলো? তখনই দেখলাম অরিন রুমে আসছে হেলতে দুলতে। ওর শরীরেও একটা গাউন জড়ানো, তবে সেটা লাল কালার। অরিন আসতে আমি বলি, অরিন, এই গাউনটা আমার বেডে রাখা কেন? কার গাউন এটা? এটা তোরই, বড় চাচু দিয়েছে। জলদি পরে রেডি হয়ে নে, আমরা 5 স্টার হোটেলে যাব। কি? কেন? পূর্ব ভাইয়ার জন্য। ভাইয়াকে ওয়েলকাম করতে 5 স্টার হোটেল বুক করেছে চাচু। ভ্রু দুটো বেশ কুচকে আছে আমার। বিরক্তিতে কিনা রাগে তা আপাতত জানেনি। আমি অরিনকে বলি, হোটেলে ওয়েলকাম করার কি আছে? সকাল থেকে যে বাসায় এত ধোয়া মোছা করলো তার কি? অরিন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে করতে বলো, সেটা তো করেছে পূর্ব ভাইয়া অপরিষ্কার কিছু পছন্দ করে না, এজন্য। হোটেলে কি আমরা থাকতে যাচ্ছি? সেই বাসাতেই তো আসতে হবে নাকি? এক্স্যাক্টলি। তাহলে হোটেলে ওয়েলকাম করার কি আছে? বাসাতেই তো করলে হয়। সেই বাসাতেই তো থাকবে নাকি? আমার কথার ফাঁদে পড়ে গিয়ে অরিন ভ্যাবাচাকা খায়। পরিশেষে বলল, ধুর, এত কথা পেঁচিস কিভাবে? এই জন্যই তো গল্পে এত প্যাচ দিস, প্যাচের রানী কথাকার। থাপ্পড় মারবো। আমার লেখালেখি এখানে টানবি না। যা ভাগ, রেডি হয়ে জলদি নিচে আয়, আমি গেলাম। অরিন চলে যেতেই বেডে বসে পড়ি। রাগ লাগছে, সাথে বিরক্তিও। তবুও কি করার? জলদি রেডি হয়ে সেই কাঙ্ক্ষিত হোটেলে পৌঁছে যাই। হোটেলে এসে অন্ধকারে বসে আছি। গ্রাউন্ড ফ্লোরের সব লাইট অফ করা। যখন পূর্ব ভাইয়া আসবেন ঠিক তখনই লাইট অফ করে তাকে ওয়েলকাম জানানো হবে। পূর্ব ভাইয়ের বড় ভাই অভ্র গিয়ে জানতে এসেও পড়েছেন প্রায়। আমি বিরক্ত হয়ে দরজা দিয়ে বাহিরে চলে যাই। হোটেলের গার্ডেনে পায়চারি করছি। হঠাৎ দেখলাম গ্রাউন্ড ফ্লোরের লাইট অন হলো, সাথে কয়েকজনের চিৎকার ভেসে আসলো কানে। নিশ্চিত পূর্ব ভাইয়া এসেছেন। হঠাৎ আমার মন নিভৃতে কৌতূহল জমে উঠল। পূর্ব ভাইয়াকে দেখার জন্য মনটা আনচান করছে। অদ্ভুত লাগছে নিজেরই ব্যবহারে। জীবনে প্রথম কোনো ছেলেকে দেখার জন্য আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছে। পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলাম। কাজ ভিড়িয়ে
ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম নজরে এলো মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরিহিত, সাথে ব্ল্যাক ড্যানিম প্যান্ট, কালো ব্লেজার আর হাতে কালো ফিতার একটা স্টাইলিশ ঘড়ি পরনে। ছেলেটা মৃদু হেসে হাত নাড়িয়ে নাড়িয়ে সবার সাথে কথা বলছে। কপালের কাছে কিছু চুল পড়ে আছে, তার এক হাত অন্য পকেটে। স্টাইল দেখে টুপটাপ জীবনে প্রথমবার ক্রাশ খেলাম। আহা, কি সৌন্দর্য! চোখের মনি দুটো নীল বর্ণের। আচ্ছা, ইনি কি তাহলে পূর্ব ভাইয়া, বড় চাচুর ছেলে? হঠাৎ বড় চাচু আমার দিকে তাকান, হেসে হাত নাড়িয়ে ডেকে বললেন, প্রিন্সেস, ওইখানে কেন দাঁড়িয়ে আছো তুমি? এদিকে আসো, পূর্বের সাথে পরিচিত হও। ঠিক সেই মুহূর্তে ওই ছেলেটি আমার দিকে তাকায়। অমায়িক দৃষ্টি তার, ঠোঁটের হাসিটা বিলুপ্ত হয়ে কেমন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আমি আমার কালো গাউনটা উঁচু করে ধীর পায়ে আগাই সেদিকে। কালো রঙের গাউনটা দু হাত দিয়ে উঁচু করে পায়ের জড়তা কাটে সামনে এগিয়ে যাই। যতটা সামনে আগাচ্ছি, হৃদস্পন্দন স্পন্দিত করা যেন ততটাই বেড়ে যাচ্ছে। উসখুস করছে মন। মাথা নিচু করে পূর্ব ভাইয়া ঠিক সামনে গিয়ে দাঁড়াই। যেখানে উপস্থিত হতেই অরিন পেছন থেকে কনুই দিয়ে গুঁতি দিয়ে বলল, কিরে, মাথা নিচু করে আছিস কেন? এমনি। দু হাতের আঙুল দিয়ে গাউনটা খিঁচে ধরে রেখেছি। অদ্ভুত, আমি এত ঘামছি কেন? অস্থিরতা কেন বাড়ছে? কিছু সময় পর বড় চাচার গলা শোনা গেল। তিনি বললেন, প্রিন্সেস, এ হচ্ছে আমার ছোট ছেলে পূর্ব, তোমার ভাইয়া হয়। আমি আলতো করে মাথা উঁচু করতেই চোখে পড়ল পূর্ব ভাইয়ের স্থির হতভম্ব দৃষ্টি। তিনি আমার এদিকে তাকিয়ে আছেন। খেয়াল করে দেখি তার হাত দুটো ধীর গতিতে কাঁপছে। তা দেখে অটোমেটিকলি ভ্রু দুটো কুঁচকে যায় আমার। ওনার হাত কাঁপছে কেন? আমি ফের মাথা নিচু করে বলি, আসসালামু আলাইকুম। 1 মিনিট যেতেই ফিজুল কণ্ঠে জবাব আসে। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বরটা কানে যেতেই আমি জমে যাই প্রায়। তার সৌন্দর্যের সাথে সাথে আমি তার কণ্ঠস্বরের প্রতিও মুগ্ধ হই। এত সুন্দর ভয়েস কিভাবে হয় একটা মানুষের? তবে এই কণ্ঠস্বরে কিছু একটা ছিল যা আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে পূর্ব ভাইয়ের সাথে কথা বলে। আমি আর চোখে তার দিকে তাকাতে হতবিহ্বল হয়ে যাই, কারণ পূর্ব ভাই আমার দিকে সরু দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন। আমি চট জলদি অন্যদিকে তাকিয়ে গ্রাউন্ড ফ্লোরের কর্নারে চলে যাই। অদ্ভুত এক অনুভূতির সাথে আজ পরিচিত হলাম। রাত প্রায় 12:30 বেজে যায় বাসায় আসতে আসতে। আমি বাসায় এসেই ধূপ ধাপ পা ফেলে নিজের রুমে চলে যাই। পেছন থেকে আম্মু কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, তবে খিদে নেই বলে কাটিয়ে দিয়েছি। রুমে এসেই ঠাস করে দরজা লাগিয়ে দিই। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করার চেষ্টা করি যখন পূর্ব ভাইয়ার মুখটা প্রথম দেখেছিলাম। মারাত্মক চাহনি ছিল তার ওই ঘরে। বুকটা এখনো যেন কাঁপছে প্রবলভাবে। সকালে যখন ঘুম থেকে উঠে পূর্ব ভাইয়াকে ঠিক নিজের দরজার সামনে দেখি, তখন মুহূর্তে কিছুটা ভরকে যাই আমি। ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে, যেন সারা রাত চোখের দুপাতা এক করেননি। এত ভোরবেলা পূর্ব ভাইয়াকে আমার দরজার সামনে দেখে কিছুটা চমকে যাই। কি বলবো তার শব্দগুচ্ছ খুঁজে পাচ্ছি না। মন মাঝে যখন আমি কথা সাজাতে ব্যস্ত, তখন পূর্ব ভাইয়া বলে উঠলেন, বাসা ঘুরে দেখছিলাম, তাই তোর রুমের সামনে এসে পড়েছি। আমি জানতাম না এটা তোর রুম। তার কথায় আমি সৌজন্যমূলক হাসি দিয়ে মনে মনে প্রশান্তির শ্বাসে আয়েশ করে টেনে নিই। আমিও কি নাকি ভাবতে শুরু করে দিয়েছিলাম। ভাইয়া বড় বড় পা ফেলে সিঁড়ি পেয়ে 3 তলায় চলে যান। আমি সেদিকে একবার তাকিয়ে নিয়ে যাওয়ার জন্য পা বাড়াই। প্রচণ্ড ক্ষুধায় পেট ব্যথা করছে, কাল রাতে না খাওয়ার ফল এটা। যদিও আমি 3-4 দিন অনায়াসে না খেয়ে কাটিয়ে দিতে পারি, তবে আজ হঠাৎ কেন যেন প্রচণ্ড ক্ষুধা পেটে ধরেছে। সেদিনের পর সব কিছু একটু অন্যরকম হয়ে যায়। আমার জীবন হয়ে পড়ে উচ্ছন্নকর। না চাইতেও মন কঠোরে, না চাইতেও যেন একটু একটু করে পূর্ব ভাইয়ার নামটা আস্তে আস্তে ছেপে যাচ্ছে। চেষ্টা করে অনুভূতিগুলোকে একদম মুছে ফেলার, কিন্তু সম্ভব হয় না। ওই যে কলমের দাগ যখন সাদা পৃষ্ঠে লেগে যায়, তখন শত চেষ্টা করে সে দাগ পুরোপুরিভাবে মোছা যায় না, আর না সম্ভব। তেমনটাই ঘটেছে আমার সঙ্গে। তবে দিন যত পার হয়, জীবনটা যেন কেমন নরকে পরিণত হচ্ছে। কারণটা পূর্ব ভাইয়া। তিনি আমার প্রতি বাকিদের থেকে খুব রুটলি আচরণ করে। বিষয়টা কয়েকদিনেই সবার নজরে আসে। এতে বড় চাচা ক্ষিপ্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি দুলের সাথে এতটা রুডলি বিহেভ
কেন করো পূর্ব? সাহস কি করে হয় তোমার ওর সাথে এমন বিহেভ করা? সেদিকে পূর্ব ভাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেছিলেন, আমি এমনি এমনি কারোর সাথে রাফ বিহেভ করি না আব্বু, কারণ আছে বলেই করি। তোমাদের প্রিন্সেস অতিরিক্ত পরিমাণে বেয়াদব, সময় থাকতে শুধরাও, বাহিরের ছেলেদের সাথে চলাফেরা করে। পূর্ব ভাইয়ের কথায় বাকরুদ্ধ ছিলাম আমি। বড় চাচু বেশ রেগে বললেন, ও কেমন তা আমরা জানি পূর্ব, মাঝখান থেকে আমাদের আলাদা করে বলতে হবে না। যে ছেলে দুজনের সাথে প্রিন্সেস মিশে ওরা ওর ছোটবেলা বন্ধু, আদ্রাফ আর নীরব। সেদিন পূর্ব অযাচিত কারণে আমাকে সবার সামনে খারাপ আর বেয়াদব মেয়ে বললেন। রুমে এসে সেই রাতটা কেঁদে কাটিয়েছি। তার ঠিক পরদিনই সকালে কানাডা চলে যাবেন বলে বেরিয়ে পড়েন। তিনি আমায় ইনসাল্ট করলেও আমার মন নিভৃতে তারই বসবাস ছিল, তাই তার চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। বাসায় কেউই তার চলে যাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করেনি। দাদুমণি আর আমার বাবা মা ভাইয়াকে বুঝিয়েছিলেন, কিন্তু তিনি শোনেননি, চলে গিয়েছিলেন সেদিন। আমি বেশ কয়েকদিন নিজেকে বন্দি করে রেখেছিলাম এক ঘরে। সবাই ভেবেছে হয়তো পূর্ব ভাই ইনসাল্ট করাতে আমার অভিমান জন্মেছে, কিন্তু কাউকে বলতে পারিনি পূর্ব ভাই চলে যাওয়াতে আমি বিষ হয়ে গিয়েছি। তার বেশ কয়েকদিন পর নিজেকে সামলে শক্ত করে নিই। মনে মনে প্রতিজ্ঞা করি পূর্ব ভাইয়াকে ভুলে যাব। তার জন্য আমার মনে যে অনুভূতি সমূহ থাকবে তা হচ্ছে ঘৃণা আর রাগ। এ দুটো অনুভূতি হয়তো ছিল এবং আছে। তবু তিনি যখন আমার দিকে নরম চোখে শান্ত চাহনি দিয়ে তাকান, তখন মনে হতো সময়টা থেমে যাক, 1000 বছরের জন্য থেমে যাক। বেশ কয়েক বছরের ব্যবধানে আমি পূর্ব ভাইকে ভুলতে সক্ষম হয়েছি। 16 বছরের কিশোরী বয়সে এক সম্পর্কে জড়িয়েছি ভুলবশত। কোচিংয়ে ফার্স্ট বয় অহন আমায় প্রপোজ করাতে আমি তা অ্যাকসেপ্ট করে নিই। আমার মনে হয়েছিল সম্পর্কে জড়ালে পূর্ব ভাইয়াকে ভুলতে খুব সহজ হবে। অহনের সাথে সম্পর্কে জড়ানোর পর সব কিছু ভালো থাকলেও এক মুহূর্তে সব স্তব্ধ হয়ে যায়। অহনের বিয়েটা যেন আমায় ভেঙে দিয়েছিল ক্ষণে। তবে সেই ভাঙন কাটিয়ে শক্ত হয়ে দাঁড়াতেই আমায় ফের পূর্ব ভাইয়েই সাহায্য করেছে। কি অদ্ভুত! অহনকে যে ভালোবাসতাম না তা ওর বিয়ের কয়েকদিন যেতেই বুঝে ফেলেছি। অহন ছিল টিনেজ, এর আবেগ, যাকে ক্ষণিকের জন্য ভালোবাসা মনে করে অযথা নিজের চোখের অস্ত্র ঝরিয়েছি। প্রবাহমান সময় আমার আবেগ আর ভালোবাসার মাঝে তফাৎ বুঝিয়ে দিয়েছে। তবে ভালোবাসাটা কি তা এখনো বুঝতে পারিনি। বর্তমান চিরপরিচিত সুমধুর কণ্ঠেটাকে হুঁশ ফিরে আমার। পেছনে চেয়ে দেখি পূর্ব ভাইয়া পকেটে হাত গুছে স্টাইল মেরে দাঁড়িয়ে আছেন। ভ্রু দুটো তার স্টাইল বাঁকানো। পূর্ব ভাইয়া বললেন, কই থাকে তোর ধ্যান? কতক্ষণ ধরে রাখছি শুনিসনি? হঠাৎ করে রাগ জমল মনে। আগের ক্ষতগুলো নাড়া দিয়ে উঠল। ব্যালকনির রেলিং দিক থেকে হাত সরিয়ে তার দিকে এগিয়ে গেলাম। একদম তার মুখোমুখি হয়ে বলি, না শুনিনি, আমি তো বেয়াদব মেয়ে। বেয়াদব মেয়েরা তো কারো কথা শোনে না, অ্যাজ ইউ সে। আমার এমন কাটকাট গলায় জবাব পেয়ে পূর্ব ভাই কিছুটা চমকে উঠলেন মনে হলো। আমি সেদিকে পরোয়া না করে নিজের রুমে চলে যাই। পুরনো চেপে থাকা রাগটা আজ আবারও তাজা হয়েছে। চাইতেও দমন করতে পারছি না। গাড়ির হর্নের তৃপ্ত শব্দে কাঁচা ঘুম মুহূর্তেই ভেঙে যায়। মাথা চেপে ধরে পিট পিট করে চারিপাশে তাকাতেই সবার প্রথম পূর্ব ভাইয়ার অসহায় চাহনি নজরে আসে। এক ফালি সূর্যরশ্মি চোখে মুখে পড়াতে গাড়ির কাজ লাগিয়ে দিই। অতঃপর পূর্ব ভাইয়ের অস্থির কণ্ঠস্বর কানে ভেসে আসে। তিনি বলছেন, দোল, ঠিক আছিস? তোর তো হঠাৎ ঘুম ভেঙে গেলে শ্বাসকষ্ট হয়। আমার শ্বাস নিতে কষ্ট হলেও স্বাভাবিক কণ্ঠে বলি, ঠিক আছে আমি। তারপর কি হলো জানেনি। পূর্ব ভাইয়া তার ডান পাশে থাকা গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ব্লাডি বিচ, এত জোরে হর্ন দেওয়ার কি আছে? অপেক্ষা করতে না পারলে রাস্তায় গাড়ি নিয়ে নামিস কেন? ড্রাইভারকে দেখলাম চুপসে যাওয়া, মুখ নিয়ে সরি বলে সাথে সাথে গাড়ি টান দেয়। আমি বিরক্ত, প্রচণ্ড বিরক্ত পূর্ব ভাইয়ার উপর। সামান্য কারণে এভাবে বকার কি দরকার ছিল? তিনি তার সিট বেল্ট খুলে আমার কাছে এসে এক টানে তার বুকের সাথে মিশিয়ে নেন। আমি কিছু বলতে নেব তার আগে একটা ঔষধ মুখে ঢুকিয়ে দিয়ে পানির বোতল সামনে ধরে। চট জলদি পানি খেয়ে নিয়ে তার দিকে রাগী দৃষ্টি দিই। তবে পূর্ব ভাইয়া আমার চাহনিতে তেমন কোনো পরিবর্তন হলো না। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেই গাড়ি স্টার্ট দেন। আমি তার হাত ছাড়াতে ছাড়াতে বলি, ছাড়ুন, এভাবে ধরে আছেন কেন? কই নিয়ে যাচ্ছেন? এভাবে কোচিং থেকে তুলে আনেন কেন? বরাবরের মতো পূর্ব ভাইয়া এই নিয়ে 10 বার রিপ্লাই করলেন না।
কোনো উত্তর দিলেন না। সকালে কোচিং শেষ হওয়ার পর বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতে যাব, তখনই এই লোক কোথা থেকে উড়ে এসে আমায় কাঁধে তুলে দেয়। বড় বড় পা ফেলে তার কালো গাড়িটি কাছে নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটটায় বসিয়ে দেন। আমার দিকে বেশ খানিকটা ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়েন। সেই থেকে জিজ্ঞেস করছিলাম কই নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, এভাবে তুলে আনেন কেন সবার সামনে থেকে, কিন্তু আফসোস তেরা এই বজ্জাতলেও একটা প্রশ্নের উত্তর দেননি। পরিশেষে ক্লান্ত থাকায় সিটে হেলান দিয়ে এক সময় ঘুমিয়ে পড়ি। কোমরের কাছটায় শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছেন আমায় পূর্ব ভাই। নড়াচড়া করা অসম্ভব প্রায়। যতই নড়াচড়া করতেনি তখন আগের তুলনায় আরো শক্ত করে চেপে ধরেন। নির্জন এক জায়গাতে এসে গাড়ি থামান তিনি। চারপাশটা নিস্তব্ধ, সবুজ গাছপালা দিয়ে আচ্ছাদিত এক জায়গা এটা। এমন একটা প্লেস দেখে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এতটা নিস্তব্ধ কেন এখানে? পূর্ব ভাইয়া কি আমায় মেরে ফেলবেন? মেরে এখানে কবর দিয়ে চলে যাবেন? কিন্তু আমার দোষটা কি? তার দিকে তাকাতেই দেখলাম তিনি আমার দিকে ভ্রু কুচকে এক প্রকার বিরক্তিকর চাহনি দিয়ে তাকিয়ে আছেন। বিরক্ত মাখা কণ্ঠে বললেন, তোর চিন্তাধারার প্রশংসা করতে হয় দোল। তোকে আমি এখানে মেরে ফেলতে এনেছি, এই চিন্তাটা ব্রেনে আনলি কিভাবে? টাফার একটা। মেরে ফেলবেন না তা শুনে মনে প্রশান্তি আসে, তবে পরক্ষণেই তার বুকে জোরে একটা কিল বসিয়ে দিই। তিনি ব্যথায় চোখ মুখ কুচকানোর বদলে শক্ত করে হেসে দেন। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকাকালীন তিনি হাস্যরত অবস্থাতে উত্তর দেন, তোর মালগুলো এত সুইট কেন? হ্যাঁ হ্যাঁ, শান্তি লাগছে, আরও একবার দে। হতবিহ্বল আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি। ততক্ষণে তিনি তার মুখ আমার দিকে এগিয়ে ঠোঁটের উপর শব্দ করে চুমু খান। আরেক দফার শখ খেয়ে আবারও নির্বাক বনে যায়। পূর্ব ভাইয়া হাসছেন, তৃপ্তিকর হাসি। আচানক কিছু মনে পড়তে আমি তার হাতে চিমটি দিই। গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতেই পূর্ব ভাইয়া দৌড়ে বেরিয়ে আসেন আমার পিছু পিছু। আমি রাগান্বিত কণ্ঠে বলি, খবরদার, একদম আমার পিছু পিছু আসবেন না আপনি। এতে করে পূর্ব ভাই থামলেন না, দৌড়ে এসে আমার হাত চেপে ধরে গাড়ির সাথে আমার দুহাত চেপে ধরেন। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিই। এই লোকের দিকে একবার তাকালে আমার সব রাগ পানি হয়ে যাবে, যা আমি কিছুতেই চাই না, একদমই না। পূর্ব ভাইয়া ফিচেল কণ্ঠে বললেন, আমার দিকে তাকা দোল। আমি শক্ত কণ্ঠে বলি, না। কেন, কি সমস্যা? আমার মুখ দেখলে কি তোর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নাকি তোর চোখ নষ্ট হবে? বলতে বাধ্য নই। পূর্ব ভাইয়া আমার দুহাত আরো শক্ত করে চেপে ধরেন, চোখ মুখে ফু দিয়ে বললেন, অবশ্যই বাধ্য। আফটার অল ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। চকিত দৃষ্টি দিয়ে তার পানে তাকাই। পূর্ব ভাই বাঁকা হাসছেন। আমি চমকিত কণ্ঠে বলি, কি বললেন? পার্সোনাল প্রপার্টি মানে? পুনরায় চোখে ফু দিয়ে তিনি বললেন, ওইটা তো এমনিতেই বলেছি, যাতে তুই আমার দিকে তাকাস। অ্যান্ড সি, তুই তাকিয়েছিস। রাগে কাজ জ্বলে উঠল প্রায়। বদমাইশ লোক। পা দিয়ে তার পায়ে গুঁতো দিতেই তিনি হাত আলগা করে পিছু সরে যান। এই সুযোগে পালাতে নিলেই তার হয় না। পেছন থেকে খপ করে হাত ধরে ফেলেন তিনি। হাত বাঁকিয়ে পিঠের কাছে জড়ো করে আমার কাঁধে থুতনি রাখেন। কিছুটা শিউরে উঠি। কোনো ছেলে কখনো এইভাবে স্পর্শ করেনি আমায়। কোনো ছেলের সংস্পর্শেই আসতাম না কখনো। তবে পূর্ব ভাইয়া এইভাবে ধরাতে রাগের থেকে লজ্জাটা যেন বেশি আক্রমণ করছে। পূর্ব ভাইয়া নেশাক্ত কণ্ঠে বললেন, কি সমস্যা তোর? ইগনোর কেন করছিস? গত 3 দিন ধরে খেয়াল করছি তুই আমাকে দেখলেই কেমন ছুটে পালাস। ওয়াই, এভাবে দূরে দূরে যাস কেন? এই কয়েকদিন কাজের চাপে কিছুই বলতে পারিনি, বাট আজ ছাড়ছি না। অ্যান্সার মি, আমায় ইগনোর করিস কোন সাহসে? তার কথাগুলোতে কেঁপে কেঁপে উঠলেও তা বাহিরে প্রকাশ করি না। গত 3 দিন ধরে তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি। আর 2 মাস পরই ওর আপু দেশে ফিরবে। তার জায়গা আমি কিভাবে নিই? এর থেকে ভালো দূরে দূরে থেকে মায়া কাটিয়ে ফেলা। পূর্ব ভাইয়া আমার উত্তর না পেয়ে হাত দুটো আরো একটু জোরে চেপে ধরলেন, যার ফলস্বরূপ ব্যথা পাচ্ছি। আমি ব্যথাতুর কণ্ঠে বলি, পূর্ব ভাইয়া কি করছেন? ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন। তার আগে বল ইগনোর করিস কোন সাহসে, কেন করছিস? আমি গলা ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলি, ইগনোর কই করছি ভাইয়া? আপনি আমার বাবার বন্ধুর ছেলে। তার পরিপ্রেক্ষিতে যেমন বিহেভ করা উচিত তেমনই বিহেভ করছি। অব্র ভাইয়া, সায়ান ভাইয়া, অরণ্য ভাইয়া, ওনাদের সাথে যেমনভাবে কথা বলি আপনার সাথেও সেভাবেই কথা বলি। আর সে চোখেই দেখি। এখন এটাকে ইগনোর মনে করলে তো আমার কিছু করার নেই, তাই না? আমার হাত দুটো আলগা হয়ে আসলো।
স্বস্তির শ্বাস ফেলি। তবে মনে নিভৃতে পুড়ছে, ছুরিকাঘাত করার মতো যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা মেটাতে পারবে হয়তো কোনো একজন, কিন্তু তাকে পাওয়া অসম্ভব, একটু বেশিই অসম্ভব। জড়তে নেমে আসা পা দুটোকে টেনে চলে যেতে নিব, তখন ফের পূর্ব ভাই হাত চেপে ধরেন। চোখ বন্ধ করে কাঠ কণ্ঠে কিছু বলতে নেব, ঠিক সেই ক্ষণে পূর্ব ভাইয়া আমায় টান দিয়ে তার দিকে ফেরেন। কিছু বুঝে ওঠার আগেই তার ওষ্ঠধয় আমার অধর যুগলের মাঝে বিলুপ্ত করে দেন। ডুবে যেতে থাকেন ধীরে ধীরে আমার অধর যুগলের মাঝে। আকস্মিক কাণ্ডে আমি স্তব্ধ। তিনি আমার চোখের দিকে তাকিয়ে আবার নিজের চোখ বন্ধ করে নেয়। ঝুম এক পশলা বৃষ্টি নামে পৃথিবীর পৃষ্ঠে পূর্ব ভাইয়া ঠিক এইভাবেই আমার অধর যুগলের মাঝে মেতে আছেন। আজ কি হলো জানারি, কি হলো এই মুহূর্তটায় আমি রাগ করতে পারছি না। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার শক্তি আসছে না, অসাড় হয়ে আসছে শরীর। বৃষ্টিতে তার চুলগুলো ভিজে চুপচুপ হয়ে কপালে ছেয়ে আছে। তার চোখ চুকুল বন্ধ, আবেশে আমার চোখ দুটো যেন বন্ধ হয়ে আসতে চাইছে। পূর্ব ভাই আমায় ছেড়ে দেন, কপালের সামনে চুলগুলো পিছে সরিয়ে নেয়। পরবর্তীতে ফিচল কণ্ঠে বলে, অরণ্য সায়ানের মতো আমাকে ট্রিট করার তোর অধিকার নেই। আশা করি বুঝেছিস, নাকি অন্যভাবে বোঝাবো? হঠাৎ লজ্জারা মনে গহীনে আন্দোলন শুরু করলো। ব্রেন নির্দেশ দিল, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। চট জলদি বড় বড় পা ফেলে গাড়ির কাছে চলে যাই। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে যাই পূর্ব ভাইয়াকে ফেলে। ব্যাক মিরর দিয়ে দেখলাম তিনি হাসছেন, মোহনীয় সম্মোহনকারী সেই হাসি। চোখ সরিয়ে নি, চোখের কার্নিশে পানি এসে জমেছে। কি হতে চলেছে সামনে? লজ্জার ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমায়। সম্ভব হলে এই মুহূর্তটাকে আমি দুনিয়ার সময় হিসাব থেকে মুছে দিতাম। রিজন চাইলে বলতাম, এই মোমেন্টটা সবচেয়ে ভয়ঙ্কর এবং অনুভূতিপূর্ণ এক নতুন অধ্যায় শুরু হওয়ার আগ মুহূর্ত। একে মুছে ফেলে সবার জন্যই মঙ্গল। মুখে চিন্তার রেশ ফুটিয়ে গম্ভীর হয়ে বসে আছে ফাজ। সামনেই কিছু ফাইল পড়া, যাদের মধ্যে থেকে দোলের ছবি অর্ধেক দেখা যাচ্ছে। ফাজ বর্তমানে যেই কেসটা হ্যান্ডেল করছে তা ছিল 7 বছর দীর্ঘ সময় ধরে চলছে। তবে ফাজ এই কেসটা হাতে পেয়েছে 3 মাস হতে চলল। রাগে রি করছে তার শরীর। এই অফিসারগুলো এতটা গুরুত্বপূর্ণ একটা কেসকে নিয়ে হেলাফেলা করল কিভাবে? ফাজ গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র অফিসার। ওর পরিচয় পুরো নাম আজ পর্যন্ত কেউ জানে না, এমনকি তাকে দু চোখে কেউ তেমন দেখেনি। সবসময় কালো পোশাকে নিজেকে আবৃত করে রাখে, মুখে কালো রঙের মাস্ক। ফাজের কণ্ঠস্বরও আজ পর্যন্ত ঠিকভাবে কেউ শুনেইনি। তেমন একটা কথা বলে না। ফাজকে সবাই একজন তীক্ষ্ণ মেধা সম্পন্ন ব্যক্তি হিসেবেই চেনে। অন্যান্য দেশ থেকে সিক্রেট ইনফর্মার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনেক অফার এসেছে তার কাছে, তবে প্রতিবারই তা নাকচ করে দেয় ফাজ। কিন্তু গত বছর কানাডা থেকে বেশ অনুরোধ করা হয়, যার ফলে বাংলাদেশ ছেড়ে সেখানে গিয়ে সেটেল হয় সে। ফাজের আসল পরিচয় একমাত্র হেড অফিসাররা ছাড়া আর কেউ জানে না। কোনো এক প্রেস মিটিংয়ে তাকে তার পরিচয় গোপন করা বিষয়টি জানতে চাইলে খুব সুকৌশলে তা এড়িয়ে যায় ফাজ। ফাজের বর্তমান কেসটা দোলার সাথে রিলেটেড এবং দোলাকে এই ঘিরেই এই কেসের উৎপত্তি। কেন দোলাকে মেরে ফেলতে চায়? গত বছর ধরে সূক্ষ্মভাবে ওকে মেরে ফেলার চেষ্টা করেছে একদল লোক, তবে প্রতিবারই ব্যর্থ হয় অদৃশ্য কারণে। মেয়েটির সেফটির কথা ভেবে দোলার বাবা জোহান আবরার গোয়েন্দা বিভাগকে এই বিষয়টি জানান। অজানা কারণে সে পুলিশকে এই বিষয়ে অবগত করেনি। 7 বছর আগে করা কেসের কোনো ফলই মেলেনি আজ অবধি। হঠাৎ ফাজের রুমের কাচের দরজাটি ভিড়িয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করা একজন। তাকে দেখে হাতে থাকা দোলার হাস্যোজ্জ্বল ছবিটি পাশে রেখে দেয় সে। গম্ভীর কণ্ঠে বলল, ফুয়াদ, এনি নিউজ? ফুয়াদ হাঁপাতে হাঁপাতে বলল, জি স্যার, অনেক বড় একটা খবর এনেছি। ফাজ নড়ে চড়ে বসে আগের সুরে বলল, সে। ফুয়াদ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলা শুরু করে, স্যার, দোলা ম্যামকে যে মারতে চান সে বড় জঙ্গি গোষ্ঠীর একজন লিডার। তিনি শুধু দোলা ম্যামকেই না, তার পুরো পরিবারকে শেষ করতে চান। এই লোক বহুত চালাক স্যার। গোপনে নিজের একজন বিশ্বস্ত লোক দোলা ম্যামের ফ্যামিলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তাও দোলা ম্যামের জন্মের আগেই। যাকে নজর রাখতে ম্যামের ফ্যামিলিতে ঢুকিয়েছে সে দোলা ম্যামের অনেক কাছের কোনো একজন। ফাজের কপালের রগগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে গেছে। কে এই লোক? কে মারতে চায় তার স্নিগ্ধ পরীকে? ফাজ হুঙ্কার দিয়ে বলল, কাকে দোলের ফ্যামিলিতে ঢুকিয়েছে তা জানতে পেরেছো? না স্যার, ওইটা জানতে একটু সময় লাগবে।
আমরা কাজ করছি। কে বেশি ওর ক্লোজ ওইটা জানতে পেরেছো? স্যার, আপাতত 3জন ব্যক্তির নাম জানতে পেরেছি। ম্যামের মেজো চাচার 2 মেয়ে, অরা আর অরিন, আর ফায়াজ আবরার পূর্ব। ফাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সবার উপর নজর রাখো, ইনফরমেশন কালেক্ট করো, দেন আমার কাছে আসবে, তার আগে না। গট ইট? ফুয়াদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায়। ফাজ ধপ করে সোফায় বসে মাথার চুলগুলো চিপে ধরে। কে সেই লোক? পরিবারে বা কাকে ঢুকিয়েছে? আপনজনের ধোঁকা তার স্নিগ্ধ পরি সহন করতে পারবে তো? আপনজনের ধোঁকা যে একজন মানুষকে ভেঙে চুরমার করে দেয়। ভোরের আলো চোখ মুখে আছড়ে পড়তেই ঘুম ভেঙে যায়। মাথার যন্ত্রণায় চোখ খোলা বেশ মুশকিল হয়ে পড়েছে। কাল বাসায় এসে আর একবারের জন্য দরজা খুলিনি। পুরোটা সময় কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছি। পূর্ব ভাইয়ের থেকে দূরে যেতে চাইলে বিধাতা কেন তাকে পুনরায় আমার সন্নিকটে পাঠিয়ে দেয়? ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে যাই, তবে মাথার যন্ত্রণার জন্য এক ফোঁটাও পড়তে পারছি না। গায়ে একটা ওড়না পেঁচিয়ে আলতো করে দরজা খুলে নিচে যেতে থাকি। আশেপাশে তাকে খেয়াল করি পূর্ব ভাই আছেন কিনা, কারণ আপাতত তার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার নেই, একদমই নেই। কিচেনে এসে প্রশান্তিময় শ্বাস ফেলি। কফি বানানোর জন্য চুলোয় গরম পানি বসিয়ে একটু পিছে সরতে কারোর সাথে ধাক্কা লাগে আমায়। অদ্ভুত শিহরণ সর্বাঙ্গে ছেয়ে যায় মুহূর্তে। মনে কু ডাকছে। কেন যেন মনে হচ্ছে আমার যার সাথে ধাক্কা লেগেছে তিনি পূর্ব ভাই। সামনে ফিরে তাকিয়ে থাকায় পেছনের ব্যক্তিকে দেখা অসম্ভব প্রায়। হুট করে হাতে হ্যাচকাটানো অনুভব হয়। একটানে আগন্তুক আমায় সামনে ফিরিয়ে হাত চেপে ধরেন। ভয় পেয়ে বন্ধ করা চোখ জোড়া ধীর গতিতে খুলতেই নজরে পড়ে পূর্ব ভাইয়ার রাগান্বিত মুখশ্রী। তাকে দেখে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ইস, কেন যে রুম থেকে বের হতে গেলাম। পূর্ব ভাই ঝাঁঝালো কণ্ঠে বললেন, কাল দুপুর থেকে কিছু খাসনি, এখন খালি পেটে কফি খাচ্ছিস? থাপ্পড় চিনিস? অসুখ ডেকে আনিস কেন? আমি নিজেকে সামলে বলি, আমার যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আমার কি? পূর্ব ভাই থেমে গেলেন, অতঃপর ফিচেল কণ্ঠে বললেন, সে কি জানে তার অসুস্থতা আমায় দহনে পোড়ায়, তার কষ্ট আমায় জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়? চোখ বন্ধ করে নেই চট জলদি, না হলে চোখের কোণে জমে থাকা পানিগুলো আজ আমার অনুমতি ছাড়াই কুড়িয়ে পড়বে। পূর্ব ভাইয়ের বলা লাইনটা যে আমায় উদ্দেশ্য করেই বলা হয়েছে তা শতভাগ নিশ্চিত আমি। মাথা নিচু করে উপরে যেতে নেব, তখন ফের পূর্ব ভাই আমার হাত চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরেন। তার বলিষ্ঠ হাত জোড়া দুপাশে রেখে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন। শক্ত গলায় বললেন, সাহস তো কম না তোর? আমি কি তোকে চলে যেতে বলেছি? ফাজিল, যাচ্ছিস কেন? তো আপনার সাথে কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার জন্য আমার টাইম নেই। কয়েকদিন বাদে পরীক্ষা, টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ও, আমার সাথে কথা বললেই তার টাইম ওয়েস্ট হয়ে গেল না? অন্যদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলিস, তখন পরীক্ষার কথা মাথায় আসে না? বল বল। আমি শান্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। ভেতরটা নিষ্পিস করছে তার কথার রিপ্লাই করার জন্য। তাকে কড়া কয়েকটা কথা শোনাতে মনে কু ডাকছে, কিন্তু এখন কথা বলেই পূর্ব ভাইয়া কথা বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় পার করিয়ে দেবেন, যা আপাতত এই ক্ষণটায় আমি চাচ্ছি না। আমি তার থেকে দূরে থাকতে চাই, অনেক দূরে, যাতে তাকে দেখলে মনের ধুকধুকানিটা বেড়ে না যায়, দুর্বল না হয়ে পড়ি তার প্রতি। আমাকে চুপ দেখে তিনি ফের বললেন, কি হলো, কথা বলছিস না কেন? আমি শান্ত কণ্ঠে বলি, দেখুন ভাইয়া, আপনার কি কোনো কাজ আছে বা কিছু বলার আছে? না থাকলে আমাকে যেতে দিন, আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি না। পূর্ব ভাইয়া হয়তো বুঝতে পারলেন সে এখন শত চেষ্টা করলেও আমি উত্তর দিব না, তাই কিছুটা দূরে সরে গেলেন। ডাইনিং টেবিল থেকে একটা প্লেট হাতে নিয়ে এসে আমার হাত চেপে ধরে চেয়ারে বসিয়ে দেন। কিছু বলবো তাকে, তার আগেই মুখে ভাত পড়ে দেন। গিলতে না গিলতে আরেক লোকমা ভাত মুখের ভেতর ঢুকিয়ে দেন। আমি হাত দিয়ে তাকে ইশারা করে থামতে বলতে তিনি চোখ রাঙান, যা দেখে একদম চুপ হয়ে যাই। এই প্রথমবার তার হাত থেকে খাচ্ছি। লজ্জার কিছু অনুভূতিরা ঘিরে রেখেছে আমায়। জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ। প্রকৃতিতে আজ কড়া রোদ্দুরের আনাগোনা। অতীব গরমে মানুষ থেকে শুরু করে পশু পাখি হাঁসফাঁস করছে। তবে এই গরমে সবকিছু অসহ্যকর হলেও একটা জিনিস সবার মন কেড়েছে, আর তা হচ্ছে নীল আকাশের মাঝে সাদা ফালি ফালি মেঘ। এই জন্য এক মোহনীয় দৃশ্য। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আজ এপ্রিলের 2 তারিখ। এইচএসসি পরীক্ষা শুরু আজ থেকে। প্রিপারেশন ভালো হলেও মন গহীনে ভয় ঘুরঘুর করছে।
সকাল থেকে আম্মু আব্বু বাসার সবাই আমায় আর অরিনকে বেশ বুঝিয়েছে চিন্তা করার কারণে, কিন্তু আমার ভয়ে রেস্টে কাটছেই না। তবে অরিন দিব্যি বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপে ব্যস্ত। আজ প্রথমবারের মতো আফসোস হচ্ছে একটা বয়ফ্রেন্ডই নেই কেন। অফিসে জরুরি মিটিং থাকায় আজ আব্বু বা আম্মু কেউ আমার সঙ্গে যাবেন না, যাবেন পূর্ব ভাই। কথাটা শ্রবণ করা মাত্রই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কেন এই লোক কাকতালীয় ভাবে আমার পিছুই পড়ে থাকে? এই কয়েকদিন ওনাকে একদম ইগনোর লিস্টে ফালিয়ে রেখেছি। পূর্ব ভাইয়া প্রায় 2 দিন চেষ্টা করেছিলেন কথা বলার জন্য, তবে পরীক্ষার কাছে আসাতে আর ডিস্টার্ব করেননি। আমি বাহিরে তাকে দেখিয়ে স্বস্তির শ্বাস পেলেও ভেতর ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছি। মন হাজারবার চাইতো তার সাথে কথা বলার জন্য, তবে অরাপুর মুখটা চোখের সামনে আসতেই সব অনুভূতি নিমিশেই হারিয়ে যায় অতুল গহীনে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই? পূর্ব ভাইয়ার কণ্ঠ কানে বাড়ি খেতেই শিহরণ বয়ে যায়। পিছু ফিরে তার মুখ পানে চেয়ে দেখে বুকে মোচড় দিয়ে উঠল। পূর্ব ভাইকে বেশ বিধ্বস্ত লাগছে। রক্তিম ঠোঁট জোড়া জীর্ণ হয়ে আছে, লাল চোখ জোড়া সাক্ষী দিচ্ছে তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। মলিন চাহনি যেন আমার ভেতরটা ক্রমশ ক্ষত বিক্ষত করছে। কান্না পাচ্ছে তার এই অবস্থা দেখে। এমন অবস্থা কেন তার? এর জন্য কি আমি দায়ী? পূর্ব ভাইয়া এগিয়ে আসেন ধীর পায়ে, তার এক হাত আমার গাল স্পর্শ করার, শান্ত কণ্ঠে বললেন, আমায় ইগনোর করে তো খুব সুখে আছিস। হ্যাঁ, জাস্ট একটাবার তোর পরীক্ষাটা শেষ হতে দে, আমাকে ইগনোর করার শাস্তি তোকে চরমভাবে দিব। ফারাজ আবরার পূর্ব তোকে এত সহজে ছাড় দেবে না। পূর্ব ভাইয়ের স্পর্শে কাতরতা বহন করলেও ভালো লাগা কাজ করছে আজ। তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তাকে ঝাপটে ধরে। তবে এই সময়টা আমি হাঁসফাঁস করে বললাম, পূর্ব ভাইয়া লেট হচ্ছে, হলে আধ ঘন্টা আগে থেকে উপস্থিত থাকা লাগে। এড়িয়ে যাচ্ছিস আবার? ফাইন। গটগট করে হাঁটা ধরলেন তিনি। ড্রাইভিং সিটে বসে বেশ শব্দ করে গাড়ির দরজা লাগান। বুঝলাম তিনি রেগে গিয়েছেন, তবে আমার আর কিছু করার নেই। ড্রাইভিং সিটের পাশে বসতেই পূর্ব ভাইয়া বিনা বাঁকে গাড়ি স্টার্ট দেন। পুরো রাস্তায় তিনি একটু কথা বলেননি। মন বলছিল ভাইয়া একটু কথা বলুক, তার সুমধুর কণ্ঠস্বরটা বারংবার আমার কানে এসে বাড়ি খেয়ে যাক। তবে পরক্ষণে ব্রেন মেসেজ দিত অরা আপুর মুখশ্রী। সঙ্গে সঙ্গে মনের ইচ্ছেটা দুমড়ে মুচড়ে দূরে পাঠিয়ে দিতাম। খানিক বাদেই এসে পড়ি পরীক্ষার কেন্দ্রে। কলেজ থেকে কিছুটা দূরে সিট পড়েছে। অরিন আগেই চলে এসেছে অরণ্য ভাইয়ার সঙ্গে। ওকে বারবার করে বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু বেয়াদব মেয়ে শোনেনি। গাড়ি দরজা খুলে নামতে যাব, তার আগেই হাতের টান অনুভূত হয়। ঘাড় ঘুরিয়ে পিছিয়ে তাকাতেই লক্ষ্য করে পূর্ব ভাই হাত ধরে আছেন। চোখ মুখ দেখে তার কিছু বুঝতে পারছি না। হঠাৎ তিনি আমার সন্নিকটে আসেন। হতভম্ব হয়ে পিছে সরে নিব, তবে তো অসম্ভব হয়ে পড়ে। পূর্ব ভাইয়া কাছে এসে চোখ মুখে ফু দিলেন, ফের চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তে আবারও ফু দিলেন। এবার বুঝলাম তিনি দোয়া পড়ে ফু দিচ্ছেন। অতঃপর তিনি নিজের চোখ দুটো খুলে আমার কপালে একটা গভীর চুমু এঁকে দেন। এটা আশা করিনি আমি। এত ইনসাল্ট করার পর তো তার আমার থেকে 100 হাত দূরে থাকার কথা। পূর্ব ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, একদম টেনশন নিবি না, তাহলে পরীক্ষা আরও খারাপ হবে। ঠান্ডা মাথায় কোয়েশ্চেনের অ্যান্সার করবি। আমি এখানেই আছি, পরীক্ষা শেষ হলে পার্কিং লটে আমাকে পাবি। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বেরিয়ে যাই। সামনে যেতেই অরিনকে খেয়াল হয়। আমাকে দেখে হাত নাড়াতে আমি ওকে না দেখার ভান করে হলে প্রবেশ করি। অরিন দ্রুত দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কি রে, এইভাবে এত জোরে হাঁটছিস কেন? তোকে দাঁড়াতে বললাম না? আমি হাতটা চলমান রেখে দাঁতে দাঁত চেপে বলি, দাঁড়াবো না। তোর কি? কতবার বললাম আমার সাথে আয়, তুই অরণ্য ভাইয়ের সাথে গেলি কেন? আমি তোদের সাথে গেলে প্রাইভেসি নষ্ট হতো না তোদের? কথাটা বলার পর অরিন চট জলদি মুখ চেপে ধরে। সরু চোখে ওর দিকে তাকাতেই ও মিথ্যে হাসির ভান করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাকাস কেন? জলদি চল, টাইম নেই। তুই একটু আগে কি বললি? প্রাইভেসি মানে? অরিন আমতা আমতা করে বলল, পরে বলবো, চল এখন, লেট হচ্ছে। মনে হাজারটি প্রশ্ন এসে জড়ো হলেও আপাতত জিজ্ঞেস করার বা উত্তর পাওয়ার সময়টা হাতে একেবারেই নেই। তাই চুপচাপ হেঁটে পরীক্ষা কক্ষে চলে যাই। ফাজ ল্যাপটপে ব্যস্ত গতিতে টাইপিং করছে। এক গোছে চুল সামনে আছড়ে পড়ে রয়েছে, কপাল দিয়ে আজ ঘাম ছুটছে, রুমে এসি থাকা সত্ত্বেও। তখন ফুয়াদ দরজার লক সিস্টেম আনলক করে ভেতরে প্রবেশ করে।
ফুয়াদকে দেখে ফাজ মাথা তুলে তাকায়। ফাজ ফুয়াদের সিরিয়াস কণ্ঠস্বর শুনে ল্যাপটপ পাশে রেখে পানি দিয়ে গলা ভিজিয়ে নেয়। পরিশেষে হাতের ইশারায় ফুয়াদকে নির্দেশ দেয় বসতে। Watch out! Help! Help! It's safe here. Save me. It's safe here. Save me. Watch out. Thank you. Help! Watch out! Help! Thank you.